$৭৫,০০০ পর সুখের মাত্রা আর উল্লেখযোগ্যভাবে বাড়ছে না। আপনি যখন বেশি টাকা উপার্জন করতে যান, আপনি ব্যস্ত হতে থাকেন। বিজ্ঞানীরা বিস্মিত হয়েছিলেন যে সুখ বাড়বে বুঝলাম, কিন্তু শারীরবৃত্তি উন্নতি কিভাবে হচ্ছে। এমনকি বিজ্ঞান অ্যাভেলেবেল হওয়ার পরে তাদের রক্ত বা ব্রেনের ইমেজ স্ক্যানিংও করা হয়েছে, যে সম্পর্ক হলো স্ট্রেস রেগুলেটর, মানে আপনার উদ্বেগ উৎকণ্ঠা কমাবার উপকরণ। সুখী হওয়ার জন্যে অর্থের প্রয়োজন, কিন্তু অর্থ যখন বাড়তে থাকে তখন সুখ কমতে থাকে। আমরা মনে করি এই ছোট সময়গুলোতে বড় কিছু করা সম্ভব নয়, অন্যদের ব্যাপারে মনোযোগ দেওয়ার সুযোগ আপনার কমে যেতে থাকে। সুখী হওয়ার জন্যে অর্থের প্রয়োজন, কিন্তু অর্থ যখন বাড়তে থাকে তখন সুখ কমতে থাকে। কেন? সেটাই জানবো আমরা আজকের এই ভিডিওতে। সালে আমেরিকায় এক গবেষণা হয়। নোবেল বিজয়ী ড্যানিয়েল কানিম্যান এবং অ্যাঙ্গাস ডিটন 4,50,000 আমেরিকানকে নিয়ে গবেষণাটি করেন। এই গবেষণায় দেখা যায় সুখী হওয়ার জন্যে টাকার প্রয়োজন। কারো যদি টাকা কম থাকে, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসার জন্যে প্রয়োজনীয় অর্থ তার না থাকে, তাহলে সে সুখী হতে পারে না, এবং তখন অসুস্থতা বা বিচ্ছেদ জাতীয় সমস্যাগুলো তাকে অনেক বেশি দুঃখী করে। ড্যানিয়েল কানিম্যানরা এই গবেষণাটা যখন করেন, সেই 2009-10 সালে তাদের হিসাব ছিল যে আমেরিকায় একজন মানুষ যদি বছরে $75,000 উপার্জন করতে পারে তাহলে সে সুখী হবে। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার, $75,000 চেয়ে বেশি উপার্জন হলে সুখ বাড়বে কিনা এটা নিয়ে যখন ড্যানিয়েল কানিম্যানরা গবেষণা করলেন, দেখলেন না, $75,000 পর সুখের মাত্রা আর উল্লেখযোগ্যভাবে বাড়ছে না। প্রশ্ন হচ্ছে কেন? এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে সুখ নিয়ে আরেকটু বিস্তারিত জেনে আসি চলেন। গবেষকরা সুখকে দুটো ভাগে ভাগ করেছেন: হ্যাপিনেস ইন লাইফ, হ্যাপিনেস উইথ লাইফ। হ্যাপিনেস ইন লাইফ হলো জীবনে সুখী, হ্যাপিনেস উইথ লাইফ হলো জীবন নিয়ে সুখী। একজন মানুষের জীবনে হ্যাপিনেস ইন লাইফ থাকলেও হ্যাপিনেস উইথ লাইফ নাও থাকতে পারে, আবার উল্টোটাও হতে পারে, হ্যাপি উইথ লাইফ কিন্তু নট হ্যাপি ইন লাইফ। ধরেন একজন নারী যখন প্রথমবার মা হন বা দ্বিতীয়বার তৃতীয়বারও, তিনি কিন্তু হ্যাপি উইথ লাইফ, যে সন্তানের মুখ দেখেছেন। তার সেই সুখ বা খুশির মাত্রা সম্পর্কে হয়তো আমরা বিন্দুমাত্রও ধারণা করতে পারবো না। কিন্তু তিনি কি হ্যাপি ইন লাইফ? রাতের পর রাত ঘুম নেই, ঠিকমতো গোসল করতে পারছেন না, একটু পরপর স্তন ভারী হয়ে উঠছে, স্বামীকে আগের মতো কাছে পাচ্ছেন না, কত কত অতৃপ্তি। কিন্তু সব কিছুকে মেনে নিচ্ছেন কারণ তিনি হ্যাপি উইথ লাইফ, যে তিনি একজন মা হতে পেরেছেন। আবার একজনের টাকা পয়সা, বাড়ি গাড়ি, ক্ষমতা প্রতিপত্তি সব আছে, কিন্তু তারপরও তার মনে হতে পারে তার জীবনে কোনো অর্থপূর্ণতা নেই। গৌতম বুদ্ধ হয়ে ওঠার আগে রাজকুমার সিদ্ধার্থের যা হয়েছিল, ইমাম গাজ্জালি হয়ে ওঠার আগে বাগদাদ ইউনিভার্সিটির ভিসি ইমাম গাজ্জালির যা হয়েছিল। গবেষকরা বলেন সুখী হওয়ার জন্যে দুটোরই প্রয়োজন। আপনাকে জীবনে সুখী হতে হবে, জীবন নিয়েও সুখী হতে হবে। এখন টাকা কি করে? টাকা আপনার জীবনের কিছু বেসিক প্রয়োজন মেটাবার ব্যবস্থা করে, যে জিনিসগুলো মেটাতে না পারলে আপনার জন্য সুখী হওয়া কঠিন। কিন্তু আপনি যখন বেশি টাকা উপার্জন করতে যান, আপনি ব্যস্ত হতে থাকেন, আপনি আপনার প্রিয়জন পরিজনদের সাথে কম সময় কাটাতে থাকেন, অন্যদের ব্যাপারে মনোযোগ দেওয়ার সুযোগ আপনার কমে যেতে থাকে, এবং এই তিনটা জিনিসই সুখের চেয়ারের 4 পায়ের 3 পা। মানে একটা পা যদি অর্থ হয়, বাকি 3টা পা হচ্ছে মানুষের সাথে যোগাযোগ, উষ্ণ সম্পর্ক, অন্যের উপকারের জন্য কাজ করা এবং সময়ধনী বা টাইম অ্যাফ্লুয়েন্স হওয়া। আসেন একটা একটা করে আলাপ করে দেখি। মানুষের সাথে যোগাযোগ, উষ্ণ সম্পর্ক। 1938 সালে হার্ভার্ড ইউনিভার্সিটিতে একটা গবেষণা শুরু হয়েছিল, হার্ভার্ড স্টাডি অফ অ্যাডাল্ট ডেভেলপমেন্ট। এরপর পরবর্তী 86 বছর ধরে গবেষণাটা চলে
এবং পৃথিবীতে এরকম ইন্টেন্সিভ স্টাডি খুব কম হয়েছে যেখানে মানুষজনকে বছরের পর বছর ধরে স্টাডি করা হয়েছে। তারুণ্যে যে মানুষগুলোকে স্টাডি করা হয়েছে তাদেরকে আবার তাদের মধ্য বয়স বা পরিণত বয়সে স্টাডি করা হয়েছে। তারা সকালে কি নাস্তা খায় সেটা দেখা হয়েছে, তাদের দাদি নানির সাথে কথা বলা হয়েছে, এমনকি বিজ্ঞান অ্যাভেলেবেল হওয়ার পরে তাদের রক্ত বা ব্রেনের ইমেজ স্ক্যানিংও করা হয়েছে। এই সব কিছু করে যে ফাইন্ডিংস তা হলো যে মানুষগুলো বেশি বেশি সামাজিক সম্পর্ক মেনটেন করেছে, মানুষকে পছন্দ করেছে, মানুষের সাথে মিশেছে, তারা বেশি সুখী শুধু না, তারা বেশি হেলদি। তাদের হার্ট ভালো কাজ করছে, কিডনি ভালো কাজ করছে, প্যানক্রিয়াস ভালো কাজ করছে, ব্রেন ভালোভাবে কাজ করছে। বিজ্ঞানীরা বিস্মিত হয়েছিলেন যে সুখ বাড়বে বুঝলাম, কিন্তু শারীরবৃত্তীয় উন্নতি কিভাবে হচ্ছে। বিজ্ঞানীরা হাহা করে উঠেছেন, কিভাবে হলো আমরা জানি না, কিন্তু বাস্তবে যে হয়েছে তা তো নিজের চোখেই দেখতে পাচ্ছি। তবে তারা একটা কথা বলেছেন যে সম্পর্ক হলো স্ট্রেস রেগুলেটর, মানে আপনার উদ্বেগ উৎকণ্ঠা কমাবার উপকরণ। ধরেন আজকে হঠাৎ করে আপনার কাছে কোনো একটা খারাপ খবর এলো, আপনি নার্ভাস হচ্ছেন, স্ট্রেসড হচ্ছেন, আপনি চিন্তা করবেন কার সাথে ব্যাপারটা শেয়ার করা যায়। শেয়ার করার মতো যখন কাউকে পেলেন, শেয়ার করলেন, আপনি কিন্তু অনেক রিল্যাক্সড ফিল করলেন। যে কারণে দেখবেন যারা নিঃসঙ্গ একাকী জীবনযাপন করে তারা অসুস্থ বেশি, স্ট্রেসড বেশি, বার্ন আউট বেশি। অন্যের উপকারের জন্য কাজ করা। আপনারা ডক্টর ল্যারি স্যান্টোসের কথা শুনেছেন, ইয়েল ইউনিভার্সিটির সাইকোলজির প্রফেসর। ইয়েলে তিনি একটা কোর্স ডেভেলপ করেন, সাইকোলজি অফ আ গুড লাইফ। ইয়েলের 350 বছরের ইতিহাসে এটা ছিল সবচেয়ে জনপ্রিয় কোর্স। 3 দিনে 1200 ছাত্রছাত্রী এটাতে এনরোল করেছিল যখন প্রথম এই কোর্সটা লঞ্চ করা হয়। তার কোর্সটা 26টা ক্লাসের। আমি এই কোর্সের একটা শর্ট ভার্সন অনলাইন মাস্টার ক্লাসটা করেছি। লরি স্যান্টোস সেখানে 5টা পয়েন্ট নিয়ে এসেছেন। অন্য পয়েন্টগুলো নিয়ে অন্য পর্বে আলাপ করব। আজকে শুধু দ্বিতীয় পয়েন্টটা বলবো, যেটাকে লরি স্যান্টোস বলেছেন আদার সেন্টারনেস, মানে পরার্থপরতা, আমরা যেটাকে বলি সৃষ্টির সেবা। গবেষণার রেফারেন্স দিয়ে তিনি বলেছেন মানুষ যখন অন্যের প্রতি কোনো মনোযোগ দিয়েছে, অন্যের প্রতি কেয়ারিং দৃষ্টিভঙ্গি থেকে কিছু করেছে, কোনো মানুষের উপকার করেছে, সে তখনকার চেয়েও বেশি ভালো বোধ করেছে যখন সে নিজের জন্যে কিছু করেছে। সময়ধনী হওয়া। সময়ধনী বা টাইম অ্যাফ্লুয়েন্স হলো আপনার সময় আছে, আপনি তাড়াহুড়োর মধ্যে নেই, যেটা করছেন সেটাতে পূর্ণ মনোযোগ দিতে পারছেন, পরেরটা নিয়ে ভাবতে হচ্ছে না, এরকম একটা অনুভূতি বা বাস্তবতা। সুখী হওয়ার জন্যে এটা খুব গুরুত্বপূর্ণ। ধরেন আপনার সময় আছে আর আপনার সময় নেই, এই দুটো অবস্থা যদি চিন্তা করেন তাহলে কোন সময়টা আপনি বেশি রিল্যাক্সড? নিঃসন্দেহে যখন আপনার সময় আছে সে সময়টা। আর যদি দেখেন আপনার সময় নেই, সারাক্ষণ ছুটতে হচ্ছে, দৌড়তে হচ্ছে, ডেডলাইন মিট করতে হচ্ছে, আপনি অবশ্যই অসুখী, স্ট্রেসড। এবার চলেন দেখি আপনি যখন টাকার পেছনে বেশি ছোটেন তখন আপনার সুখের চেয়ারের বাকি পাগুলোর কী অবস্থা হয়। প্রথমত, আপনার টাইম অ্যাফ্লুয়েন্স বা সময়ধনী ব্যাপারটা আর থাকে না। আপনি তখন টাইম ফেমিন বা সময় দুর্ভিক্ষে আক্রান্ত হন। ফ্যামিলির সবাই মিলে গ্রামের বাড়িতে গেট টুগেদার করছে, আপনি যেতে পারছেন না কারণ আপনার কাজ আছে। ছেলের প্রথম জন্মদিনে থাকতে পারছেন না কারণ অফিস থেকে বেরোতে পারেননি। মা বাবার কাছে যেতে পারছেন না কারণ কাজ। স্ত্রী সন্তানদের সাথে বসে একটা বেলা খেতে পারছেন না কারণ ব্যস্ততা। কালকে আমার এক আত্মীয় আরেকজন আত্মীয় সম্পর্কে বলছিল যে দুলাভাই তো কখনো কোনো অনুষ্ঠানে আসতো না, সব সময় নাকি তার কাজ থাকতো, আপাকে দেখতাম তার খাবার বেঁধে নিয়ে যেত। আমার সে আত্মীয়, মানে যার সম্পর্কে কথাটি বলা হচ্ছে, সে আত্মীয় এখন আর পৃথিবীতে নেই। তো তিনি কিন্তু আসলে খুব বেশি দিন বাঁচেননি। কাজ করতেন, প্রচুর উপার্জনও করেছেন একটা বয়সে, কিন্তু অল্প বয়সে তার নানান রোগ ব্যাধি বাসা বাঁধে তার শরীরে এবং তিনি মারা যান। তো হার্ভার্ডের যে স্টাডির কথা বললাম সেখানে মানুষকে তার জীবন সায়ান্নে একটা প্রশ্ন করা হয়েছিল, তার জীবনের সবচেয়ে বড় আফসোস কী? অধিকাংশ মানুষ যে উত্তরটা দিয়েছে তা হলো কাজ নিয়ে বেশি ব্যস্ত থাকতে গিয়ে সে তার জীবনের সম্পর্কগুলোতে গুরুত্ব কম দিয়েছে, মনোযোগ কম দিয়েছে, সম্পর্কগুলোর সাথে আরেকটু বেশি সময় কাটায়নি। আর মহিলাদের সবচেয়ে বড় আফসোস কী ছিল জানেন? অন্যেরা কে কী বলছে এ নিয়ে তারা মাথা ঘামিয়েছে বেশি।
অধিকাংশ মহিলা বলেছে অন্যদের ভাবনা নিয়ে এত মাথা না ঘামালেও চলতো। তাহলে দেখেন, ৮৬ বছর ব্যাপী গবেষণায় হাজার হাজার মানুষ তাদের মৃত্যুকালে যে কথাটা বলেছে সেটাকে কিন্তু আপনি ফেলে দিতে পারবেন না। এটা হচ্ছে হার্ড ওয়েতে শেখা তাদের জীবনের সবচেয়ে বড় শিক্ষা। দ্বিতীয়ত, আপনার যখন টাইম অ্যাফ্লুয়েন্স থাকে না, মানে সময় থাকে না, তখন আপনি অন্যের জন্যেও কিছু করেন না বা করতে পারেন না। এটা নিয়ে একটা মজার এক্সপেরিমেন্ট হয়েছিল ৭০-এর দশকে। বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্রকে বলা হয়েছিল অমুক জায়গায় গিয়ে কোনো একটা বিষয়ে বক্তৃতা দিতে হবে। বক্তৃতা দেওয়ার সময়টা এক একজনকে এক এক রকম বলা হলো। কাউকে বলা হলো এক্ষুনি বক্তৃতা দিতে হবে, কাউকে বলা হলো ২ ঘন্টা পর দিতে হবে, কাউকে ৬ ঘন্টা পর, কাউকে বলা হলো পরের দিন বক্তৃতা দিতে হবে। এবং তারা যখন যাচ্ছে তখন পথিমধ্যে কিছু সিচুয়েশন ক্রিয়েট করা হলো যে হঠাৎ করে কেউ একজন এসে তার কাছে একটা সাহায্য চাইবে। হয়তো বলবে, আমাকে একটা হাসপাতালে নিয়ে যাবেন, আমার খুব পেট ব্যথা, বা একটু আসবেন আমার সাথে, আমার ছেলেকে বাসায় একা রেখে এসেছি, ওকে একটু দেখে রাখতে হবে, আমাকে খুবই জরুরি একটা কাজে এক্ষুনি একটু বাইরে বেরোতে হবে, ইত্যাদি। মজার ব্যাপার, যে ছাত্রদের হাতে সময় ছিল, মানে তার বক্তৃতাটা তাকে একটু পরে দিতে হবে, এক্ষুনি না, তারাই থামছিল এই সাহায্য করার জন্যে। কিন্তু যাদের এক্ষুনি বক্তৃতা দিতে হবে তারা থামছিল না। তার মানে যাদের হাতে সময় থাকে, মানে যারা টাইম অ্যাফ্লুয়েন্সের মধ্যে থাকে, তারা অন্যকে সাহায্য করা, অন্যের উপকারের জন্যও অ্যাভেলেবেল হতে পারে। আর এই অ্যাভেলেবেল হয়ে সে তার নিজের সুখের মাত্রাকেই বাড়ায়। আমি যখন এই গবেষণাটা পড়ছিলাম, আমার খুব মনে পড়ছিল আমার জীবনের একটা ঘটনা। আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি। আইবিআর মধুর ক্যান্টিনটা যেখানে, সেখানে হাঁটছিলাম একদিন। হঠাৎ 2টো বিদেশি ছেলে মেয়ে আসলো, এসে বলল, আমরা তোমাদের বিশ্ববিদ্যালয়টা দেখতে এসেছি, আমাদেরকে একটু ঘুরিয়ে দেখাবে? আমি ক্ষণিকের জন্যে থমকে গেলাম, কারণ ট্যুর গাইড এটা আমার খুব পছন্দের কাজ। আমি প্রায়ই বলি, আমি যদি আমার বর্তমান পেশায় না থাকতাম তাহলে আমি একজন ট্যুর গাইড হতাম। মানুষকে ঘুরিয়ে দেখাতে আমার খুব ভালো লাগে। কিন্তু ঠিক সেই সময় আমার একটা ক্লাস পড়ে গেল, আর বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে ক্লাস মিস দেওয়ার কোনো অপশন থাকে না। সেই আফসোস আমার 30 বছরও যায়নি যে আমি যদি নিজে ঘুরিয়ে দেখাতাম তাহলে একটা কি সুইট মেমোরিই না আমার হতো। অবশ্য আরও কিছু বিষয় ছিল, যেমন ইংরেজি বলায় জড়তা ছিল। সেই ঘটনার পর আমি স্পোকেন ইংলিশ শিখেছি। আমি ইন্ট্রোভার্টেড পার্সনা, মানুষের সাথে নিজ থেকে গিয়ে মেশা আমার জন্য চ্যালেঞ্জিং। সেটার পর আমি নিজেকে নিয়ে কাজ করে এমন একটা অবস্থায় উন্নীত করেছি যে আমি তখন নিজেকে সোশ্যালি এক্সট্রোভার্ট, বা যেটাকে অ্যাম্বিভার্ট বলে, সেটাতে রূপান্তর করেছি। কিন্তু আফসোসটা আছেই। ব্যালেন্স করা। তাহলে সমাধান কি? কাজকর্ম না করে বসে থাকা? না, কাজও করবেন, সম্পর্কেও সময় দেবেন, দুটোর মধ্যে ব্যালেন্স করবেন। আপনার দিনের 60% সময় আপনি রাখেন কাজে, 40% সময় দেন সম্পর্কে। আজকে থেকেই হয়তো পারবেন না, একটু একটু করে শুরু করেন। ধরেন আপনি এখন 5% সময় দেন আপনার পরিজনদের বা প্রিয়জনদের। এটাকে আগামী 2 মাসে 10% করেন। কিছু না, জাস্ট আগে হয়তো সোশ্যালাইজেশনের 90% সুযোগকে আপনি না বলতেন, এখন না বলাটা একটু কমান। 70%কে না বলেন, বাকি 30%কে হ্যাঁ বলেন। দেখবেন সোশ্যালাইজেশন 10% হয়ে গেছে। হয়তো শুনেছেন অমুক আত্মীয় অসুস্থ, বা তার বাসায় সে একা থাকে। অফিসের পর একটু সময় করে তার কাছে চলে যান, পাশে বসে 2টো কথা শোনেন বা বলেন। দেখবেন আপনি অনেক ভালো, অনেক রিল্যাক্সড ফিল করছেন। সেদিন অফিসের পর বাসায় এসে যে রিল্যাক্স করতেন বা টিভি দেখতেন বা আয়েশ করতেন, তা একটু কম হবে। কিন্তু এগুলো না করে ওই আত্মীয়টাকে দেখতে গেলে আপনার শরীরে বা ব্রেনে যে হরমোনগুলো নিঃসরিত হবে, তা আপনার বেশি উপকারে আসবে। আজকে বুঝবেন না, বুঝবেন বয়স হলে। আসলে আজকাল তো কেউ কারোর সাথে কথা বলে না, কেউ কারো বাসায় যায় না। কালকে একজনের বাসায় গেলাম, ধানমন্ডিতে বিশাল বাড়ি, রুমকে রুম পড়ে আছে। বাসায় শুধু 60 ঊর্ধ্ব মা। মহিলার স্বামী নেই, 3 ছেলে মেয়ে, তারা কেউ নেই। বড় ছেলে বিয়ে করে আলাদা থাকে, আর বাকি 2 ছেলে মেয়ে দেশের বাইরে। স্বামী উচ্চপদস্থ ব্যাংকার ছিলেন, প্রচুর টাকা পয়সা সম্পদ করেছেন, কিন্তু ভোগ করার কেউ নেই। কথা বলতে বলতে রাত 12:30 বেজে গেল, মহিলা ছাড়তেই চান না। তার মানে কি পরিমাণ নিঃসঙ্গ,
কথা আছে প্রচুর, কিন্তু শোনার কেউ নেই। ছোট ছোট সময়কে কাজে লাগান। আমার সময় নেই, এটা যেমন আমাদের এখনকার একটা বাস্তবতা, তেমনি অন্য যে কোনো সময়ের চেয়ে এখন আমাদের সময়ের অপচয় বেশি, এটাও একটা বাস্তবতা। এটা নিয়ে লরি সান্তোস বলছিলেন, আমাদের হাতে যখন 5 বা 10 মিনিটের অবসর থাকে, যেমন কোনো মিটিংয়ের মাঝে বিরতি, লাইনে দাঁড়িয়ে থাকা বা বাসের জন্য অপেক্ষা করা, তখন সেই সময়গুলো উৎসবের কনফেরি বা কাগজের টুকরোর মতো ছড়িয়ে ছিটিয়ে থাকে। এজন্য এটাকে বলা হচ্ছে টাইম কনফেরি। আমরা কি করি? আমরা মনে করি এই ছোট সময়গুলোতে বড় কিছু করা সম্ভব নয়, তাই আমরা এই সময়গুলোতে হয়তো ফোন বের করে সোশ্যাল মিডিয়া স্ক্রল করি বা অপ্রয়োজনীয় ইমেল চেক করি, দ্রুত কোনো নিউজ ফিড পড়ি। লরি সান্তোসের মতে এই ছোট ছোট সময়ের টুকরোগুলোকে আমরা যখন এভাবে এলোমেলো কাজে ব্যবহার করি, তখন আমাদের মস্তিষ্কে টাইম ফেমিন বা সময়ের দুর্ভিক্ষের অনুভূতি তৈরি হয় এবং মানসিক ক্লান্তি আসে। আপনি যখন 5 মিনিটের বিরতিতে ফোন স্ক্রল করেন, তখন আপনার মস্তিষ্ক আসলে বিশ্রাম পায় না, উল্টো আরও তথ্যের চাপে ক্লান্ত হয়ে পড়ে। অপ্রাপ্তির বেদনা হয়। দিন শেষে আপনার মনে হয় আপনি সারা দিন অনেক ব্যস্ত ছিলেন, কিন্তু নিজের জন্যে কোনো কোয়ালিটি টাইম পাননি। স্ট্রেস হরমোন নিঃসরিত হয়। এই অবিন্যস্ত সময়ের ব্যবহার বা অপচয় আমাদের শরীরে কর্টিসল লেভেল বাড়িয়ে দেয়, যা আমাদের দীর্ঘমেয়াদী সুখ কমিয়ে দেয়। ডক্টর লরি সান্তোস এই সমস্যার একটি চমৎকার সমাধান দিয়েছেন। তিনি পরামর্শ দেন একটি টাইম কনফেরি টু ডু লিস্ট তৈরি করার জন্যে। অর্থাৎ আপনার হাতে যখন 5 মিনিট সময় আসবে, তখন স্ক্রল না করে আপনি যা করতে পারেন, ব্রিদিং, মাত্র 1-2 মিনিট চোখ বন্ধ করে লম্বা শ্বাস নিলে স্নায়ুতন্ত্র শান্ত হয়। কৃতজ্ঞতা প্রকাশ বা গ্র্যাটিটিউড, মনে মনে এমন 3টে জিনিসের কথা ভাবতে পারেন যার জন্য আপনি কৃতজ্ঞ। একটু হাঁটা বা স্ট্রেচিং, ডেস্ক ছেড়ে একটু হাত পা নাড়াতে পারেন। প্রিয় কাউকে মেসেজ দেওয়া, কোনো কাজের জন্যে না, বরং স্রেফ ভালোবাসা প্রকাশের জন্যে কাউকে একটা ছোট্ট টেক্সট করা। আর এটা করতে গিয়ে বিশেষত মনোযোগ দিয়ে যখন আপনি করবেন, আপনি দেখবেন আপনার মনে হচ্ছে আপনার হাতে প্রচুর সময় আছে। এই অনুভূতিকেই বলা হয় টাইম অ্যাফ্লুয়েন্স বা সময়ের প্রাচুর্য, যা মানুষের সুখের অন্যতম প্রধান চাবিকাঠি। টাকাকে কাজে লাগান সময়ের প্রাচুর্য বাড়াতে। সাধারণভাবে মানুষ টাকা দিয়ে দামি গ্যাজেট, গাড়ি বাড়ি কেনে, কিন্তু লরি সান্তোস বলেন এসব পণ্য কেনার চেয়ে টাকা দিয়ে যদি সময় কিনতে পারেন, তাহলে সেটা আপনাকে বেশি দীর্ঘমেয়াদী সুখ দেয়। কীরকম? যেমন আপনি পাবলিক ট্রান্সপোর্টে অনেক ভেঙে ভেঙে কোথাও যেতে পারেন, আপনার টাকা বাঁচবে, কিন্তু সময় লাগবে অনেক। রাদার আপনি যদি উবারে যান, টাকা বেশি লাগবে, কিন্তু সময় কিছুটা বাঁচবে হয়তো, অবশ্য জ্যামটা মাথায় রাখতে হবে। এবার যে সময়টুকু আপনার বাঁচলো, সেই সময়টা যদি আপনি আপনার কোনো শখের কাজের পেছনে দেন, কোনো একটা পারপাসফুল কাজে দেন, বা আপনার কোনো প্রিয়জনের সাথে উষ্ণ সময় কাটাতে দেন, আপনি বেশি হ্যাপি হবেন। বা ধরেন ঘর পরিষ্কার করা বা কাপড় ধোয়া অনেক সময় লাগে এবং আপনি পছন্দও করেন না। এবার আপনি আপনার টাকা দিয়ে এমন কাউকে যদি রাখেন যে এই কাজগুলো করে দেয়, তাহলে কি হবে? সময়টা বাঁচলো এবং সেই সময়টা আপনি আপনার পছন্দের কাজে দিতে পারলেন, আপনার সুখের পরিমাণ বাড়ল। আবার আপনার যদি ঘর পরিষ্কার করতে বা কাপড় ধুতে ভাল লাগে, সেটা ডিফারেন্ট। আমার যেমন ঘর ঝাড়ু দেওয়া খুব পছন্দের, কাপড় ধুতেও আমার ভাল লাগে, কিন্তু যখন এর চেয়ে বেটারভাবে বা পারপাসফুলভাবে সময় ব্যয় করার অপশন আমার থাকে, আমি তখন এই কাজগুলোকে আউটসোর্স করে দিই। পণ্য নয়, অভিজ্ঞতা মানুষকে বেশি সুখী করে। হার্ভার্ডের 86 বছরব্যাপী গবেষণার এটাও একটা ফাইন্ডিং যে মানুষ পণ্য কিনে খুশি হয়, কিন্তু সেই খুশির স্থায়িত্ব কতক্ষণ? ধরেন আপনি ঠিক করেছেন নতুন আসা একটা ফোন কিনবেন, কেনার আগে কত জল্পনা কল্পনা, কিন্তু যখন কিনলেন সেই উচ্ছ্বাসটা কি আর বেশিক্ষণ থাকে? বলেন আপনারা, নিজেকে নিজে বলেন, কতক্ষণ থাকে উচ্ছ্বাস? থাকে না। এবার চিন্তা করেন, বাবা মা ভাই বোন সবাই মিলে চিড়িয়াখানায় গেছিলেন, বা বোটানিক্যাল গার্ডেনে গেছিলেন, বা কক্সবাজারে গেছিলেন বেড়াতে। একসাথে হই হুল্লোড় করে সবাই বিচে নেমেছিলেন। সেই স্মৃতি কত বছরের পর বছর ধরে সুখস্মৃতি হিসেবে নিয়ে ঘুরেছেন। কারণ গবেষণা বলে পণ্যের চেয়ে অভিজ্ঞতা মানুষকে বেশি সুখ দেয়। আপনি একটা জাদুঘরে যান, একটা সুন্দর মসজিদ ভিজিট করেন,
বেড়াতে গিয়ে একটা ফ্যামিলির সাথে পরিচিত হন, এই অভিজ্ঞতাগুলো আপনাকে বেশি সুখ দেবে। টাকার মতো কোনো একটা সিচুয়েশনের সাথে সুখকে জড়িত করা খুবই ভুল একটা পদক্ষেপ বলে সুখ নিয়ে গবেষকরা মন্তব্য করেছেন। কারণ প্রথমত, টাকা বাড়ে যে সিচুয়েশনগুলোতে, সেগুলো বেশিরভাগই আপনার নিয়ন্ত্রণে নেই। ধরেন আপনার স্যালারিতে ইনক্রিমেন্ট হবে কিনা, কত হবে, এবং অতটা এক্সপেন্সিভ স্যালারি আপনি আদৌ পাবেন কিনা সেটা তো অনিশ্চিত। এখন এটার সাথে যখন আপনি আপনার সুখকে জুড়ে দিচ্ছেন, আপনি কত সময় জুড়ে অসুখী থেকে যাচ্ছেন, নোবডি নোজ। তাছাড়া এই জিনিসটা একটা এন্ডলেস জিনিস। আমার শিক্ষকের কাছে শুনেছিলাম, সাদরি ইস্পাহানি পাকিস্তান আমলে খুব বড় একজন ধনকুবের ছিলেন। এখনকার যে ইস্পাহানি কলেজ বা ইস্পাহানি চা, এগুলোর প্রতিষ্ঠাতা তিনি। তো সাংবাদিকদের তিনি বলতেন, আম আ পুয়ার মিলেনিয়ার, মানে ধনীদের প্রধান দুশ্চিন্তা তাদের ধন নিয়ে। ডক্টর লরি সান্তোস তার এক থেরাপিস্ট বন্ধুর উদাহরণ দিচ্ছিলেন। তার ক্লায়েন্টরা সবাই আলট্রা রিচ। তো একজন আছে এরকম যে যার বার্ষিক নিট ইনকাম $50 বিলিয়ন ওপরে, মানে আমাদের টাকায় 600 কোটি টাকা। কিন্তু সেই লোক থেরাপিস্টের কাছে এসে থেরাপি নেয় কারণ তার প্রচণ্ড আর্থিক দুশ্চিন্তা, মানসিক চাপ। থেরাপিস্টকে ওই লোক বলে, আমি বুঝতে পারছি না কিভাবে আমি টিকে থাকবো, আমার তো যথেষ্ট টাকা নেই। আমাদের শিক্ষকের কাছেও এক ঘটনা শুনেছিলাম। উনি তো একসময় অ্যাস্ট্রোলজার ছিলেন। তো তার ধনী ক্লায়েন্টরা মূলত তার কাছে আসতো তাদের ধন সম্পদের সমস্যা নিয়ে। একবার এক ক্লায়েন্ট বিদেশ থেকে ওনাকে ফোন করেছেন রাত 3টার সময়। ওনাকে ঘুম থেকে তুলে জিজ্ঞেস করছেন, মহাজাতক, আগামীকালের ডিলটা হবে কি না সেই চিন্তায় আমার ঘুম হচ্ছে না। তো আগামীকাল তার ডিলটা হবে কিনা, মানে তিনি আরও ধনী হতে পারবেন কিনা সেই চিন্তায় তিনি তার অ্যাস্ট্রোলজারকে ঘুম থেকে তুলে জিজ্ঞেস করছেন তার উদ্বেগের কথা। এই হচ্ছে অবস্থা। এই টাকা দিয়ে কি হবে যদি ঘুম না আসে? টাকা আনতে গিয়ে যদি ঘুমই বিসর্জন দিতে হয়, তো ওই টাকার মূল্য কি? তো দর্শক, কমেন্টে জানান আপনাদের কি অবস্থা। যদি মনে করেন ভিডিওটি কারো জন্য হেল্পফুল, তাহলে তার সাথে শেয়ার করুন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আগামীতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে। আগামী পর্ব পর্যন্ত বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।